KTV Originals। নমস্কার, শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রোজকার মতোই কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, যে আজকে আবার একটা নতুন লুক নিয়ে এসছে। নতুন লুক তো হবেই, কারণ যেভাবে খেলছে ইংল্যান্ড এবং ইন্ডিয়া অবশ্যই ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে, তাই একটু নিউ লুকে। ইংল্যান্ড ভালো খেলছে বলে নতুন লুক। ইংল্যান্ড ভালো খেলছে এবং ইন্ডিয়াও পাল্টা দিচ্ছে, মানে জমজমাট টেস্ট ম্যাচ, ইজবেস্টান একদম জমজমাট, তাই একটু নিউ লুকে তো আসতেই হবে। আজকে ভারতের আশা করা হয়েছিল যে ভারত আরও বেটার হয়তো উইকেট নিতে পারবে, স্পেশালি প্রথম 5 উইকেট পড়ে যাওয়ার পর। তারপরে 6th উইকেটে যে পার্টনারশিপটা হলো সেটা ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সেকেন্ড বিগেস্ট পার্টনারশিপ। এই পার্টনারশিপের উপর ভর করে ইংল্যান্ড অনেকটা এগিয়ে গেল, কিন্তু ইভেনচুয়ালি 180 রানের লিড রয়েছে। এই আমরা যখন এখন কথা বলছি কিছুক্ষণ পরে লেটেস্ট স্কোরটা জানতে পারবো, বাট ভারত অলরেডি প্রায় 250 রানের লিড করে নিয়েছে। এবার আরও যদি 200 রান করতে পারে, 450 রানের যদি লিড হয়, তাহলে কিন্তু ভারত একটা, আমার মনে হয় যে একটা ভালো জায়গায় থাকবে। যেভাবে ইংল্যান্ড ব্যাট করেছে তাতে নিশ্চয়তা নেই যে 350 বা 300 হলে ভারত জিতে যাবে। প্রথমত 4th ইনিংসে এখন অনেক ভালো চেজ হচ্ছে, এবং যেরকম উইকেটটা রয়েছে এজবাস্টনের, তাতে মনে হচ্ছে যে ভারত থেকে উইকেট নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি না যে বার্মিংহাম শহরটা এত ভারতীয়তে ভরা, এত সব মুখ ফেরালেই তুমি ভারতীয় পাকিস্তানি দেখবে, উপমহাদেশের উইকেটটা কি ওখানে নিয়ে যাওয়া হয়েছে? একেবারে, মানে এই এজবেস্টনের উইকেট একদম মানে মনে হচ্ছে যেন উপমহাদেশীয় উইকেটই খেলা হচ্ছে, মানে যেটা টিপিক্যাল এজবেস্টন উইকেট থাকে সেই উইকেটের সঙ্গে একেবারেই কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না এরপরে মানে কাল এবং পরশু কীরকম থাকবে উইকেটের চরিত্র, তবে ইংল্যান্ডের এই যে পার্টনারশিপটা, যেখানে জেমি এবং হ্যারি ব্রুক যে পার্টনারশিপটা করলেন, যেখানে 303 রান, যেখানে 85 রানে 5টি উইকেটের পতন হয়ে যায়, সেখান থেকে 303 রানের পার্টনারশিপ। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয়, আমি যদি ভুল না হই 369 বলে এই পার্টনারশিপটা এসছে। মানে আমার একটা ইনিংসের কথা মনে পড়ছিল, তবে সেই মানে একটা পার্টনারশিপের কথা মনে পড়ছিল, সেই পার্টনারশিপকে অবশ্যই ছাপিয়ে গিয়েছে এই পার্টনারশিপ। কেপটাউনে সচিন এবং আজহারের এরকমই অবস্থা ছিল, 58তে 5 উইকেট ইন্ডিয়া, 222-এর একটা পার্টনারশিপ। তবে এই পার্টনারশিপটা ওই পার্টনারশিপকে অবশ্যই ছাপিয়ে গেছে। কিন্তু এই যে বড় পার্টনারশিপ, এটার পেছনে যে কারণগুলো রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। আপনার কি মনে হয় যে মাঝখানে কি একটু ভারতীয় বোলিং যেটা আশা করা হচ্ছিল সেরকম করা হয়, মানে করতে পারেনি ভারতীয় বোলারদের মধ্যে? আমি জসপ্রীত বুমরা প্যাভিলিয়ন থেকে খেলা দেখলাম। জসপ্রীত বুমরা কি প্যাভিলিয়ন থেকে খেলা দেখার জন্য ইংল্যান্ড সফরে এসছেন? এই আজকে যদি জসপ্রীত বুমরা থাকতেন প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায়, তাহলে রানটা অনেক কম হতো। ভারত এই টেস্ট ম্যাচ জেতার ব্যাপারে অনেক অনেক নিশ্চিত জায়গায় থাকতো। প্রসিদ্ধ কৃষ্ণা আজকে তো একটা ওভারে 23 রান দিলেন, জেমি হ্যারি ব্রুক পাচ্ছিলেন 23 রান। আমার তো একটা সময় মনে হচ্ছিল যে সন্দীপ পাতলে সেই বব উইলিসকে করা রেকর্ডটা আজকে ভেঙে যায়, এবং প্রচণ্ড মার খেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তারপরেও লাঞ্চের পরে প্রসিদ্ধ কৃষ্ণা একদিকে, আরেকদিকে ওয়াশিংটন সুন্দর, চির ভালোবাসার ওয়াশিংটন সুন্দর গম্ভীরের, এরা দুজন এলেন। এটা খুব অবাক লাগলো। তারপর দেখলাম রবি শাস্ত্রী একই কথা বলছেন যে একটা মাত্র স্লিপ, তোমার হাতে লিড রয়েছে 400 রানের বেশি, তুমি একটা স্লিপ রেখে তুমি বল করছো। একদিকে প্রসিদ্ধ কৃষ্ণা, একদিকে ওয়াশিংটন সুন্দর, যে দুজন বোলার সেই অর্থে সফলই নন, সেই অর্থে কেন সফলই নন। তো কতগুলো স্ট্র্যাটেজি হয়তো কোনো মানে বোঝা যায়নি, কিন্তু সব মিলিয়ে ভারতের একটা জিনিস আমার খুব ভালো লাগছে জয়, যে শুভমান গিল গিয়ে জড়িয়ে দিচ্ছেন মোহাম্মদ সিরাজকে। মোহাম্মদ সিরাজ যিনি 6টা উইকেট নিলেন 70 রানে। শুভমান গিলকে দেখে মনে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে তিনি কোনো ভেদাভেদ রাখছেন না, তিনি সবার সঙ্গে সমানভাবে কথা বলছেন, সবার সঙ্গে সবাইকে জড়িয়ে ধরছেন। সেটা কে এল রাহুল হতে পারে, মোহাম্মদ সিরাজ হতে পারেন, সেটা রবীন্দ্র জাডেজা হতে পারেন। একটা গিলকে মাঠে দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট তিনি সবাইকে নিয়ে টিমে চলতে চান। ক্যাপ্টেন হয়ে গেলে যে আমি বিজনেস ক্লাসে চলে গেলাম, বাকিরা ইকোনমিতে গেল, সেই মেজাজটা এখনও কিন্তু শুভমান গিলের মধ্যে নেই।
একদম। এবং অবশ্যই আর যেখানে গৌতম গম্ভীরও তো একই মানসিকতার, মানে টিম গেমের জয়গান সবসময় গৌতম গম্ভীর গান, এবং সেটাই যে মানে শুভমান গিলও করবেন সেটা খুব স্বাভাবিক। তবে আমার এখানে একটা প্রশ্ন গৌতম দা, যেখানে 85-তে 5 উইকেট চলে যায় এবং মোহাম্মদ সিরাজ, আকাশদীপ দুর্দান্ত বোলিং করছিলেন, তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিয়ে আবার সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচে হঠাৎ চলে গেলেন কেন? যদিও শুভমান গিলের ক্ষেত্রেও ক্যাপ্টেন হিসেবে এটা লার্নিং ফেজ। আমি তোমার প্রশ্নের উত্তরটা দেবো, আপাতত একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়ে পড়েছে। আপনাদের বলি আপনারা ফোন করতে পারেন, বিরতি থেকে এসে আপনাদের ফোন নেব আর জয়জ্যোতি প্রশ্নের উত্তরটা দেব। ছোট্ট একটু অপেক্ষা। ফিরে এলাম বিরতির পর। আপনাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি ঘোষ তিনি একটি প্রশ্ন করেছিলেন নতুন ড্রেসে এসে, যে এই কিছুটা ভারতের অ্যাপ্রোচ ডিফেন্সিভ মনে হলো কিনা। আমি ওর সঙ্গে কমপ্লিটলি একমত। ভারতের অ্যাপ্রোচ অত্যন্ত ডিফেন্সিভ ছিল। 5 উইকেট এত কম রানে চলে যাওয়ার পর ভারতের আরও অ্যাটাক করা উচিত ছিল। তখন প্রসিদ্ধ কৃষ্ণ একটা ওভার অ্যাটাক করতে গিয়ে 23 রান খেলেন। কিন্তু অন্যদিকে মোহাম্মদ সিরাজ, যিনি টোটাল 6টা উইকেট নিয়েছেন এবং আজকে খুব ভালো বল করেছেন, একটা সময় হ্যাট্রিকের সামনে চলে এসেছিলেন জো রুট আর বেন স্টোকসকে পরপর আউট করে। জো রুট আর বেন স্টোকসকে পরপর আউট করা ভাবাই যায় না। আমি মনে করতে পারছি না ইংল্যান্ডের মাঠে কোনো ভারতীয় বোলারের কৃতিত্ব আছে কি না যিনি জো রুট আর বেন স্টোকসকে পরপর বলে আউট করেছেন। এবং বেন স্টোকসের বলটা যেরকম লাফিয়েছিল সেটা ভাবাই যায়নি যে এতটা বল এই সারফেসে লাফাতে পারে। তারপরে ভারত ভীষণ রক্ষণাত্মক হয়ে গেল। আমি জানি শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে, শুভমান গিলের ব্যাটিং নিয়ে কালকে আমরা বলেছি তৈলচিত্র, কোনো সংশয় নেই ব্যাটিংটা নিয়ে, কিন্তু ক্যাপ্টেন্সিটা ভীষণ বেশি রক্ষণাত্মক। বিরাট কোহলি ক্যাপ্টেন্সি যেমন আক্রমণাত্মক ছিল, শুভমান গিল খুব বেশি রক্ষণাত্মক। আর আমি এটাতে আরও বিস্তারিত প্রসঙ্গে আসবো। আমাদের ফোনে একজন দর্শক সঙ্গে আছেন, বলুন বন্ধু কে আছেন? নমস্কার, আমি উত্তর 24 পরগনা বনগাঁ থেকে বিধান মিত্র বলছিলাম। হ্যাঁ বলুন বিধান বাবু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দুজনকে নমস্কার। নমস্কার। আপনাদের যে বিশ্লেষণটা হচ্ছে এটা তো অনেকখানি আমি এগিয়ে নিয়ে গিয়ে কথা বলবো সেটা হয় না, অনেকেই আছে লাইনে। হ্যাঁ বলছি, আপনার যে অভিজ্ঞতা বা আপনাকে বহুদিন ধরে দেখছি, আর আমি নিজে ক্রিকেট খেলাটা শুনছি 1976 সাল থেকে, যখন বিজয় প্যাটেল, গুমদাপ্পা বিশ্বনাথ, গাভাস্কার। আপনার প্রশ্নটা কাইন্ডলি বলুন বিধান। হ্যাঁ, প্রশ্নটা বলছি। আপনার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলার চেষ্টা করছি যে এই খেলার 5th ডেতে ইংল্যান্ডের ব্যাট করতে হবে। ইংল্যান্ডের ব্যাট করতে হবে 5th ডেতে। হ্যালো, হ্যাঁ বলুন আপনি প্রশ্নটা বলুন। হ্যাঁ এটাই প্রশ্ন, এই খেলায় ইন্ডিয়া মানে এগিয়ে আছে তো, এটা আমি বলছি যে অত 70-30 না। ওকে ঠিক আছে বিধানবাবু, বুঝতে পেরেছি। ওকে, ইন্ডিয়া ভারত এগিয়ে আছে কিনা। ভারত এখন অবধি, আমি জাস্ট একটু আগে টক ব্যাগে যা শুনলাম, ভারত 180 আর তার সঙ্গে 63 যোগ করলে 244 রান করে ফেলেছে, 64 যোগ করলে। সো 244 রান, কালকে যদি আরও 200 রান ভারত করে 444 রান, তাহলে আমার মনে হয় একটা ইংল্যান্ডকে উল্লেখযোগ্য টার্গেট দেওয়া যাবে। আর একটা জিনিস বেসবলে যেটা ইংল্যান্ডে খারাপ, সেটা হচ্ছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা যেহেতু এত তাড়াতাড়ি রান করে, ইংল্যান্ড বোলাররা বিশ্রামের সময় পায় না। এটা একটা বেসবল ক্রিকেটে একটা বড় সমস্যা, যে এত তাড়াতাড়ি রান করলে যাদের টায়ার্ড বডি, লম্বা স্পেল করেছে, তারা সময় পায় না, তখন অপোনেন্ট টিম সুবিধে পেয়ে যায়। বুঝতে পারছি জয়জ্যোতি? একদম, এটা একটা সমস্যা। মানে বেসবলের পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও তেমন রয়েছে, এবং এটা অবশ্যই গৌতম যেটা বললেন এটা সমস্যা। তবে এই যে এখন যে জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান টিম 244, মানে টোটাল আমি যদি দেখি এখনও পর্যন্ত, মানে এখনও খেলা চলছে, স্টেডিয়াম বুলেটিন যখন হচ্ছে তখন খেলা চলছে, তো টার্গেটটা কতটা টার্গেট হলে বলছি আরও 200 বললাম তো এক্ষুনি, যে 444 মতন যদি হয় তাহলে আমার মনে হয় 450 কাছাকাছি হলে একটা ভালো স্কোর হবে। যেহেতু ভারত ভালো বল করছে না, যেহেতু জসপ্রীত বুমরা নেই, তা আমি 450 মিনিমাম রাখা উচিত। আগে হলে আমরা বলতাম যে 300 হলেই যথেষ্ট। আমার মনে হয় আরও বোধহয় কোনো ফোনে কোনো বন্ধু আছেন কি না, একটা কোনো ফোন এসে আবার কেটে গেছে। কিন্তু একটা জিনিস আমার যেটা খুব আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে যে আজকেই সুনীল গাভাস্কার বলছিলেন যে প্রথম যখন 71 সালে ওরা ইংল্যান্ড যান, তখন গিয়ে ইমিগ্রেশন থেকে বেরিয়েই দেখতে পান সবুজ চারপাশে। ইংল্যান্ড মানেই সবুজ পিচ। এত এত পাটা উইকেট ইংরেজরা কেন ভারতকে দিল, তোমার কি ব্যাখ্যা? 5 দিন যাতে টেস্ট হয়, এটার কি মানে নেপথ্যে থেকে এটা রয়েছে কিনা সেটা জানি না। তবে
যা উইকেট তাতে 5 দিন টেস্ট হয়, তাতে ব্রেন্ডন ম্যাকেলামের কি এসে 5 দিন টেস্ট হয়নি। ব্রেন্ডন ম্যাকেলামের 5 দিন হলো কি 3 দিন হলো কিছু এসে না, সে জিততে চায়। আমার নিজের মনে হয় যে হয়তো ভারতীয় বোলিংকে একদম নির্বিষ করে বেসবলটা প্রয়োগ করবেন, এবং ওরা জানেন যে ওদের বোলিং অ্যাটাকটা ভারতের চেয়ে বেটার, স্পেশালি এই কন্ডিশনের জন্যে। হয়তো এটাই একমাত্র ব্যাখ্যা, অথবা কোনো ব্যাখ্যা নেই, যে ইংল্যান্ডের কন্ডিশনটা যেটায় ভারত বরাবর ভুগেছে সেখানে ভারতকে না ফেলে কেন ভারতীয় কন্ডিশনে ভারতকে ফেলা হলো। আমরা 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 এটা নিয়ে আলোচনা করব। আপাতত যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফিরবো স্টেডিয়াম বুলেটিনে। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে, পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা করছিলাম যে কেন একদম ভারতীয় পাটা উইকেটকে ভারতকে সাজিয়ে দিয়েছে ইংল্যান্ড। কে বলতে পারে এই টেস্ট ম্যাচ যদি ভারত জিতে যায় তাহলে লর্ডসে পরের টেস্টে আবার পরিচিত ইংলিশ পরিবেশ নিয়ে যে ইংল্যান্ড ফেরত আসবে না, কি মনে হয়? অবশ্যই, এবং একই ভুল বারবার ইংল্যান্ডের পিচ কিউরেটর করবে না, এবং অবশ্যই বেন স্টোকস বা ম্যাককালামের তরফ থেকে সেই বার্তাই যাবে যে টিপিক্যাল ইংলিশ উইকেট যেটা থাকে সাধারণত সেই উইকেটই করা হোক লর্ডসের। তবে গৌতম দা, এখানে একটা বিষয় বলার, যে 5th ডেতে যেটা আমরা দেখছি এখন পর্যন্ত যে ইংল্যান্ড ব্যাটিং করবে, এবং আজকে আমরা ভারতের বোলিং দেখলাম। সবচেয়ে হতাশাজনক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম টেস্টে আমরা দেখি প্রথম ইনিংসে 6.40 ইকোনমি, দ্বিতীয় ইনিংসে তার ইকোনমি, আমি যদি ভুল না হই, 6.30। আজকেও 6-এর কাছাকাছি ইকোনমি। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় যদি কুলদীপ যাদবও খেলতেন কোথাও কি এফেক্টিভ হতে পারতেন? না, কুলদীপ যাদব খেললে ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলবেন। কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দরের জায়গায় অবশ্যই খেলা উচিত। আর্শদীপ আসতে পারেন, বুমরা পরের টেস্ট ম্যাচে তো বুমরাই চলে আসবেন এই জায়গাটায়। কিন্তু মোহাম্মদ সিরাজ আজকে দারুণ বোলিং করেছেন, 6 উইকেট 70 রানে, যদি আমি ঠিকঠাক বলতে পারি 6 উইকেট। এবং আমার মনে হচ্ছিল যে হায়দ্রাবাদ ক্রিকেট অনেক বড় বড় ক্রিকেটার প্রডিউস করেছে। গুলাম আহমেদ হায়দ্রাবাদ, যার আজকে জন্মদিন, তাই তো? একদম। হায়দ্রাবাদে আসিফ ইকবাল একটা সময় হায়দ্রাবাদের হয়ে খেলতেন, পরে চলে যান তিনি পাকিস্তানে। জয়সীমা, এমএল জয়সীমা হায়দ্রাবাদ, জয়ন্তীলাল, আবিদ আলী, আজহারউদ্দিন, VVS লক্ষ্মণ। কিন্তু ফাস্ট বোলার হায়দ্রাবাদ, এরম ফাস্ট বোলার হায়দ্রাবাদ এর আগে দেখেনি মোহাম্মদ সিরাজের মতো। এবং তিনি আজকে যে ডেলিভারিতে, আবার বলছি বেন স্টোকসকে যে ডেলিভারিতে আউট করেছেন, এবং যে ডেলিভারিটা তিনি মারলেন বাশিরকে হেলমেটে, দুরন্ত পেসে বল করেছেন এই উইকেটেও, পাটা উইকেটেও। এবং একটা চোরা বাউন্সার আছে, যেটা খেলাটা অনেকের খুব মুশকিল হচ্ছে। অবশ্যই, আর এটা দেখা যাচ্ছে যে জসপ্রীত বুমরা নেই, সেজন্য যে অ্যাডেড রেসপন্সিবিলিটি, মানে তিনি যে স্পিয়ার হেড এই বোলিং লাইন আপের, সেটা কিন্তু স্পষ্টত তিনি বুঝিয়ে দিয়েছেন। একটা জিনিস বলে রাখি, যখন ইংল্যান্ডের ইনিংস শুরু হয় তখন আকাশদীপকে দিয়ে ওপেন করানো হয় বোলিং। কোথাও কি ওটা কাজে লাগলো? এবং আজকে মোহাম্মদ সিরাজ 6টি উইকেট নিলেন এবং বার্তাটা দিলেন, আমি এই লাইন আপকে, বোলিং লাইন আপকে লিড করছি। ইয়েস, আকাশদীপ 4টে উইকেট, কাজে আকাশদীপ ধরে নেওয়া যায় আকাশদীপও পরের ম্যাচে থাকবেন। এবং আকাশদীপের ইনসুইংটা দেখে আমার মনে হলো রণদেব বোস কালকে বলছিলেন যে আউটসুইং নিয়ে এসেছিল, ইনসুইংটা আমরা শিখিয়ে দিয়েছি। সেই ইনসুইঙ্গারই উইকেটটা নিলেন। স্পিনাররা হতাশজনক। রবীন্দ্র জাডেজা কিন্তু উইকেট পাচ্ছেন না। রবীন্দ্র জাডেজা ব্যাটিং ভালো করছেন, তাকে তো ব্যাটিং করার জন্য টিমে নেওয়া হয়নি, তাকে নেওয়া হয়েছে বোলিং করার জন্য স্পিনার হিসেবে। কুলদীপ যাদব যদি পরের টেস্ট ম্যাচে না আসেন, কুলদীপ এবং বুমরা, তাহলে খুব আশ্চর্য হতে হবে। একদমই। তবে কুলদীপ খেলবেন কার জায়গায়? আমার মনে হয় ওয়াশিংটনের জায়গায়। এবার ওয়াশিংটনের প্রতি যে প্রীতিটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে গম্ভীরের, এবার লর্ডস টেস্টে মনে হয় সেটাকে দূরে সরিয়ে কুলদীপ যাদবকে অবশ্যই লর্ডসে নিয়ে আসা উচিত। ওয়াশিংটন অবশ্যই রান করেছেন, তবে শুধু রান করলে তো হবে না, তাহলে তো আবার সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচই মনে হবে টিম সিলেকশনের দিক থেকেও। সেক্ষেত্রে কুলদীপ যাদব একটা কিন্তু মশালা প্যাকেজ, সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। তাই চলছে অবশ্যই খেলা এখানে, লর্ডসের নিয়ে আমরা আলোচনা করছি, তবে কুলদীপ অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন লর্ডসে। আমি তো বলি বার্মিংহাম মাঠের প্রেস বক্সটা খুব ভালো, একদম টেলিভিশন কমেন্টেটরদের সঙ্গে, এবং তার জন্য অহরহ টেলিভিশন কমেন্টেটরদের সঙ্গে একই টেবিলে বসে তোমায় খেতে হবে, একই বুফে সাজানো থাকে, দুজনের জন্য আলাদা নেই। অন্য অনেক জায়গায় টেলিভিশন কমেন্টেটরদের কমপ্লিটলি আলাদা। সো সমস্ত লেজেন্ডদের সঙ্গে তুমি বসতে পারছো, প্রেস বক্স লাগোয়া, কাভার করার পক্ষে খুব ভালো জায়গা একদিক থেকে। এবং মাঠটার একটা নিজস্ব চরিত্র আছে। বার্মিংহাম বলা হয় ইংল্যান্ডের সিটি অফ লেকস, 7টা বড় বড় লেক আছে।
প্লাস ইংল্যান্ডে প্রথম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রথম বার্মিংহামে হয়। টাইটানিক জাহাজের যে খোলটা সেটা তৈরি হয়েছিল বার্মিংহামে। এবং আমার প্রশ্ন হচ্ছে, নতুন যে ভারত, যে যাকে আমরা বলছি ভারত তৈরি হবে, গম্ভীরের ভারত কি গিলের ভারত, তার খোল নলছেটাও কি এখানে বার্মিংহামে তৈরি হচ্ছে? কারণ এই টেস্ট ম্যাচ যদি ভারত জেতে তাহলে কিন্তু দুর্দান্তভাবে ফেরত আসবে, এবং তখন আমরা বলবো শুভমন গিলের 269টা প্রায় ভিভিএস লক্ষ্মণের 281-র মতোই সিগনিফিকেন্ট। অবশ্যই, আর যা ব্যাটিং করেছেন সেরকম আমরা ক্যাপ্টেন্সিও দেখতে চাই, এবং সব থেকে তার ক্যাপ্টেন্সি টেস্ট হবে কিন্তু যখন ইংল্যান্ড পরের ইনিংসে ব্যাট করতে নামবে, এবং তখন ডিফেন্সিভ অ্যাপ্রোচ করলে চলবে না। 85-তে 5 যদি থাকে বা 90-তে 5 যদি থাকে তখন কিন্তু সেই অ্যাটাকই করতে হবে, যেটা আজকে দেখা যায়নি। তবে ভাগ্য ভালো যে 387-তে 6 হওয়ার পর 20 রানের মধ্যে বাকি সবকটা উইকেট পড়ে গিয়েছে। এটা কিন্তু আরও বৃহৎ আকারেও যেতে পারতো ইংল্যান্ডের স্কোরটা। তবে সেখানে থ্যাঙ্কস টু মোহাম্মদ সিরাজ, থ্যাঙ্কস টু আকাশদীপ যে 407 রেস্ট্রিক্ট করেছে ইংল্যান্ডকে। অ্যাবসলিউটলি, এবং তুমি একদম ঠিক বলছো যে রানটা এত রান হাতে থেকে 470 রান হাতে থেকে তুমি একটা স্লিপ রেখে বল করছো, এই তো ভাবাই যায় না। তো তোমার 3টে স্লিপ গালি থাকবে, উইকেট যত মন্থরই হোক, এত প্রেশার তখন ইংল্যান্ডের ওপরে। সো এই জায়গাগুলো হয়তো ঠিক করতে হবে শুভমন গিলকে। কিন্তু আবার বলছি যে শুভমন গিলের ইনিংসটা, এই 269 রানের এই ইনিংসটা, এটা যদি ভারত এই ম্যাচ জেতে তাহলে অত্যন্ত সিগনিফিকেন্ট হবে। কারণ এই ক্যাপ্টেনকে ঘিরে এত সমালোচনা হচ্ছিল, এবং সত্যি কেউ দেখছি ইউটিউবে লিখছেন আপনারা শুভমনকে এখন পেন্টিং বলছেন, আপনারাই তো সমালোচনা করেছিলেন। শুভমনের অ্যাভারেজটা দেখুন, এখন হয়েছে 36.6, এই ট্যুরের আগে ছিল 35। সেনা কান্ট্রিতে হাইয়েস্ট স্কোর ছিল একটাই 91। যে কেউ সমালোচনা করবে যে কি করে এই লোক এত রান করতে পারে। আর আমরা তার আগে একটা ছোট্ট কথা বলিনি শেষ করার আগে, যে ভারতের বাংলাদেশ যাওয়ার কথা ছিল অগাস্ট মাসে 3টে ওয়ানডে এবং 3টে টি20 খেলার জন্য অগাস্টের সেকেন্ড হাফে। কিন্তু এখন যা পরিস্থিতি, বিসিসিআই বোধহয় বাংলাদেশের অবস্থা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এই সফরটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে ভারতের বাংলাদেশ সফর হয় বাতিল হয়ে যাবে অথবা পিছিয়ে যাবে। বিসিসিআই মুখে বলছে পিছিয়ে যাবে, কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি স্পেশালি ভারতকে ঘিরে, তাতে হয়তো সফর বাতিলই হয়ে যাবে। ক্রিকেটের পক্ষে দুঃখজনক, কিন্তু আজকে জয়জ্যোতি এই অবধি থাক। আমরা আশা করব কালকে ভারত আরও 200 রান করবে। এই শোটা যখন আমরা করতে বসবো তাহলে বেশ কিছু উইকেট, এবং আমরা সত্যি একটা জয়ের গন্ধ দর্শকদের আরেকটু সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আজকের মতো আসি, শুভরাত্রি, ভালো থাকবেন।